বহুল প্রত্যাশিত স্বপ্নের পদ্মা সেতুর মূল নির্মাণ কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। বললেন, বিএনপি জামায়াত দেশের উন্নয়ন চায় না বলেই সেতুর কাজ বন্ধ করে দিয়েছিল। ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে চুক্তি হয়, তারা এগিয়ে আসে, হঠাৎ কোনো কারণ ছাড়াই তারা এখানে দুর্নীতির একটা অভিযোগ আনে। পদ্মার ব্যাপারে কোথায় কি দুর্নীতি হয়েছে সেটা আমি জানতে চাই। আমরা চিঠিও লিখলাম, কিন্তু আর কোনো উত্তর পাইনি। খুশি দক্ষিণাঞ্চলের 21 জেলার মানুষ। দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটবে বলে আশাবাদ। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছে আমি পারমিতা হিম এবং আমি সৌমিত্র শুভ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বরাদ্দের আগেই দলীয় প্রতীক নিয়ে চলছে পৌর নির্বাচনে জনসংযোগ। সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে প্রস্তুত ভোটাররা। রাজধানীর ধানমন্ডি ও পুরান ঢাকায় বেশ কয়েকটি সুপার শপ ও রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। বাঁশি ও ভেজাল খাবার রাখার দায়ে 11 লাখ টাকা জরিমানা। স্বাধীনতার পর জনশক্তি রপ্তানিতে কোটির মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে বাংলাদেশ। জবাবদিহি নিশ্চিত হলেই আগামীর চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব, মত বিশ্লেষকদের। এবং টানা 16 ঘন্টা আলোচনা শেষে জলবায়ু চুক্তির খসড়ায় সম্মতি। আজই চূড়ান্ত হবে মন্ত্রী পর্যায়ের বৈঠকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি জামায়াত দেশের মানুষের উন্নয়ন চায় না বলেই তারা পদ্মা সেতুর কাজ বন্ধ করে দিয়েছিল। পদ্মা সেতুর মূল নির্মাণ কাজের উদ্বোধনের পর বিকেলে মুন্সিগঞ্জের মাওয়ায় আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের কেউ রক্ষা করতে পারবে না, তাদের বিচার শেষ করা হবেই। প্রায় 669 জনকে তারা পুড়িয়েছে আগুন দিয়ে। বাসে কন্ট্রাক্টর ঘুমাচ্ছে, জ্যান্ত মানুষটাকে পুড়িয়ে মেরেছে। আপনারাই বিচার করে দেখেন। আল্লাহ যে বিচার করেছে, বলছে মৃত্যুর পর কেউ গুনাহ করলে দোজখের আগুনে যাবে, মৃত্যুর পরে আগুনে যাবে, দোজখের আগুনে। আর খালেদা জিয়া জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। যারা এই আগুন দিয়ে পুড়িয়েছে, যারা হুকুমদাতা, যারা অর্থ সরবরাহ করেছে, যারা পরিকল্পনা করেছে, প্রত্যেকের বিচার বাংলার মাটিতে হবে। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে আমরা দেব না। এই সেতুকে ঘিরে এই অঞ্চল এবং আমাদের ওই জাজিরা অঞ্চল দুই পাশেই ব্যাপক উন্নয়নের কাজ হবে। নতুন স্যাটেলাইট শহর গড়ে উঠবে, সেখানে আধুনিক সমস্ত সুযোগ সুবিধা হবে, সুন্দরভাবে এই এলাকাগুলি আরও উন্নত হবে, শিল্প কলকারখানা গড়ে উঠবে, মানুষের কোনো দুঃখ কষ্ট থাকবে না, মানুষের দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। সেইভাবে পরিকল্পনা নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। আপনাদের কাছ থেকে সহযোগিতা পেয়েছি, কাজে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং বাকি কাজটুকু যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় আপনারা সেভাবে সহযোগিতা করবেন। ওই হায়নার দল যেন আর এই দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, তার জন্য আওয়ামী লীগের হাতকে আপনারা শক্তিশালী করুন। যেমন উন্নয়নের কাজের যে গতিশীলতা এনেছি তার জন্য আমরা অব্যাহত রাখতে পারি। এর আগে স্বপ্নের পদ্মা সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে শরীয়তপুরের জাজিরা পয়েন্টে নদী শাসন কাজের ফলক উন্মোচন করেন তিনি। সেখানে এক সুধী সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, দেশি বিদেশি কোনো ষড়যন্ত্রই পদ্মা সেতুর নির্মাণ কাজ বন্ধ করতে পারেনি। এই সেতুর কাজ শুরুর মধ্য দিয়ে প্রমাণিত হলো নিজেদের কাজ করার সক্ষমতা বাংলাদেশের আছে। পরে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে মূল পাইলিং কাজের উদ্বোধন করেন তিনি। দেবাশিস রায়কে সঙ্গে নিয়ে শাহ আলী জয়ের রিপোর্ট। স্বপ্ন পূরণে আরো এক ধাপ, দাতাদের মুখ ফিরিয়ে নেয়া, দেশের ভেতরে বাইরে নানামুখী চক্রান্ত, এ সবকিছুই খারিজ করে দিয়ে পদ্মা সেতুর বাস্তবায়নের কাজ এগিয়ে চলেছে অপ্রতিরোধ্য এক গতিতে। সেতু নির্মাণ হচ্ছে বাংলাদেশের নিজ খরচে।
পদ্মা সেতুর জাজিরা প্রান্তে নদী শাসনের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সেখানে এক সুধী সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, সরকারের দৃঢ়তার কারণে স্বপ্নের এই সেতু নির্মাণের পথে কোনো কিছুই বাধা হয়ে দাঁড়ায়নি। কানাডা কোর্ট এখন ওয়ার্ল্ড ব্যাংকে নির্দেশ দিয়েছে যে কি কি দুর্নীতি হয়েছে সেগুলি তাদের জানাতে, তারা এখন পর্যন্ত কিছু জানাতে পারে নাই। আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নেই। আমি ঘোষণা দিই, আমরা আমাদের নিজেদের অর্থায়ন করব। বাংলাদেশের জনগণের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছিলাম। এই যে সাহস, সহযোগিতা, যে এই যে সাড়া আমি পেয়েছিলাম, সেটাই আমাকে শক্তি জুগিয়েছে, সাহস জুগিয়েছে। পরে নদীর বুকে মূল সেতুর নির্মাণ কাজ ঘুরে ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। মাওয়া প্রান্তে সেতুর পাইলিং এর কাজও উদ্বোধন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ হচ্ছে, এটি বড় প্রাপ্তি। শত বাধার মুখেও আজ বাংলাদেশ এটা প্রমাণ করেছে যে হ্যাঁ, বাংলাদেশ নিজেও পারে। কারো কাছে ভিক্ষা চেয়ে নয়, হাত পেতে নয়, আমরাও যে পদ্মা সেতুর মতো এরকম একটা বিশাল সেতু নিজস্ব অর্থায়নে নির্মাণ করতে পারি, সেই যোগ্যতা বাংলাদেশ যে অর্জন করেছে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। ইতোমধ্যে 28,000 কোটি টাকার এই সেতু প্রকল্পের 27% কাজ শেষ হয়েছে। এই সেতু নির্মাণ হলে দেশের প্রবৃদ্ধি বাড়বে 1.23 ভাগ। অনিশ্চয়তা আর আশঙ্কার স্থান এখন ইতিহাসের খাতায়। দূরদর্শিতা আর সাহসিকতার পথ বেয়ে পদ্মা সেতু এখন বাংলাদেশের সামনে এক দৃশ্যমান বাস্তবতা। পদ্মাপাড়ের মানুষের কাছে পদ্মা সেতু এখন আর শুধুমাত্র সেতু নয়, যেন আগামী দিনের সমৃদ্ধির সোপান। যে সোপান ধরে এগিয়ে যাবে বাংলাদেশের দক্ষিণাঞ্চল, এগিয়ে যাবে বাংলাদেশ। শাহ আলী জয়, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। অবশেষে জটিলতা আর সীমাবদ্ধতার সব সমীকরণ ভেঙে বাস্তব কাঠামোর দিকে যাত্রা শুরু করলো স্বপ্নের পদ্মা সেতু। জাজিরা ও মাওয়া প্রান্তে নদী শাসন ও মূল সেতুর নির্মাণ কাজ উদ্বোধনের পর বাঁধ ভাঙা উল্লাস ছুঁয়েছে পদ্মার দুপারের বাসিন্দাদের। তাদের আশা, নদীবেষ্টিত দক্ষিণ জনপদের জীবনমান বদলে উন্নয়নের সোপান হবে এই সেতুটি। পদ্মার দুপারের মানুষগুলোর উচ্ছ্বাস নিয়ে দেবাশিস রায়ের রিপোর্ট। পদ্মাপাড়ের জাজিরা প্রান্তের শনিবারের সকালটা একেবারেই ভিন্নতায় ভরা। কুয়াশাচ্ছন্ন ভোরে ব্যস্ত হয়ে ওঠে চারপাশ। ব্যস্ত হবেই না বা কেন, পুরো জাতির আকাঙ্ক্ষার শীর্ষে থাকা স্বপ্নের সেতুর নদী শাসনের কাজ যে শুরু পদ্মার এই পার থেকেই। তাই হাজারো সাধারণ জনতার অপেক্ষা সেই মাহেন্দ্রক্ষণের। আমাদের এলাকাবাসীর মনের অবস্থা অনেক ভালো, এমনকি তারা অনেক খুশি, অনেক খুশি এই পদ্মা সেতু বাস্তবে রূপ নেওয়ার ফলে। যে কোনো জায়গায় আলোচনা করলে বোঝা যায় যে এত স্বতঃস্ফূর্ত মানুষ, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। একজন নাগরিক হিসাবে এত ভালো লাগতেছে আমাদের কাছে। আমার কাছে খুবই ভালো লাগছে, এত ভালো লাগছে যে আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। এত লোক বা শেখ হাসিনা আসছে, আমাদের বহুদিনের আশা একটা সেতু উদ্বোধন করতেছে, আমাদের খুবই ভালো লাগতেছে। আমাদের মনে যে এখন কি বলছে এটা আমরা ভাষায় বলতে পারতেছি না, যে আমরা এই সেতু পাচ্ছি, এই সেতু হবে। প্রমত্তা পদ্মার বুক চিরে 6.15 কিলোমিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণে পুরো নদীতেই সে এক মহা কর্মযজ্ঞ। আর সে দৃশ্য নিজের চোখে এক পলক দেখতে শত শত নৌকার বহর ভাসতে থাকে পদ্মার ঢেউয়ে। আমাদের এলাকায় ঘরে ঘরে ঈদ। আমাদের নয়নের মনে আমাদের জননেত্রী শেখ হাসিনা আসছে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের জন্য। আমাদের ঘরে ঘরে ঈদের আনন্দ। আজকে সেই স্বপ্নের পদ্মা সেতু বাস্তবে রূপ নিচ্ছে জননেত্রী শেখ হাসিনার দৃঢ়তার কারণে এবং তার ইচ্ছার শক্তির মাধ্যমে আমরা এটা জয় করতে সক্ষম হয়েছি। এদিকে মাওয়া প্রান্তেও ছড়িয়ে পড়ে আনন্দ। স্থানীয় জনতা জানায় এই সেতুতেই দক্ষিণবঙ্গের সঙ্গে ঢাকার যোগাযোগের সব দুঃখ ঘুচে যাবে। আজকে উদ্বোধন করবে শেখ হাসিনা, তার জন্য আমাকে খুব আনন্দ লাগতেছে। আমরা মিছিল নিয়ে আসছি এখানে। অবশ্যই হবে, এই জন্য আমরা খুব আশাবাদী। আমরা আমাদের খুব ভালো লাগতেছে, খুব আমরা আনন্দ। সরকারের চ্যালেঞ্জ আর আপামর জনতার লালিত স্বপ্ন পূরণ এখন সময়ের ব্যাপার মাত্র। নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্পের বাস্তবায়ন যেমন আত্মবিশ্বাসী করবে পুরো জাতিকে, ঠিক তেমনি এই সেতুই হয়তো পাল্টে দেবে এই জনপদের ভবিষ্যৎ, জন্ম দেবে জাতীয় অর্থনীতির নতুন হিসেব নিকেশ। শরীয়তপুরের জাজিরা পয়েন্ট থেকে দেবাশিস রায়, সময় সংবাদ। এবার পৌর নির্বাচনের খবর।
পৌর নির্বাচনে প্রতীক বরাদ্দ না হলেও প্রচার প্রচারণা থেমে নেই মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের। সমর্থন আদায়ে দিচ্ছেন মডেল পৌরসভার প্রতিশ্রুতি। আর ভোটাররা বলছেন পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সৎ ও যোগ্য প্রার্থীকেই তারা বেছে নেবেন। ব্যুরো প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শনিবার সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জের 4টি পৌরসভার অলিগলিতে প্রচারণা শুরু করেন মেয়র প্রার্থীরা। পিছিয়ে নেই কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরাও। পৌরসভার উন্নয়নে প্রতিশ্রুতির বাণী নিয়ে যাচ্ছেন ভোটারদের কাছে। এদিকে জেলা নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন তারা। পৌরসভার উন্নয়নে মানুষের কল্যাণে কাজ করতে চাই, মানুষও আমাকে সুন্দরভাবে রেসপন্স করছে। আমার জয়ের ব্যাপারে আমরা 100% নিশ্চিত যে আমরা জয় হবে ইনশাআল্লাহ। আগামী 14 তারিখে আমাদের প্রতীক বরাদ্দ হবে। প্রতীক বরাদ্দের সময় আমরা এ বিষয়ে আরো সবাইকে সুস্পষ্টভাবে বলে দিব, যাতে তারা সবাই আচরণবিধি মেলে সবার সহযোগিতা নিয়ে যাতে আমরা শান্তিপূর্ণভাবে একটি নির্বাচন সম্পন্ন করতে পারি। বাগেরহাট পৌরসভার চিত্র একই রকম, সব জায়গাতেই ভোটের হাওয়া। এখানকার আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থীরা বাড়ি বাড়ি ঘুরে গণসংযোগ করেন। নির্বাচিত হলে অর্ধশত বছর আগের এই পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। অবশ্যই একটা সুন্দর একটা সুষ্ঠু পরিবেশে একটা নির্বাচন করবেন, আমি ইনশাআল্লাহ আশাবাদী যে আমি হব। আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে আমি নাগরিক সমস্যার সমাধান করব। যে উপযুক্ত ব্যক্তি আমরা তাকে দেখতে চাচ্ছি। মৌলভীবাজার পৌরসভার দরগা মহল্লা এলাকা এখন মুখর প্রার্থীদের পদচারণায়। গণসংযোগ করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। আর যোগ্য প্রার্থী নির্বাচনে চুলচেরা বিশ্লেষণে ব্যস্ত ভোটাররা। জনগণের সাধারণ আশা আকাঙ্ক্ষা যাতে ফুলফিল হয় এরকম প্রার্থী আমরা কামনা করি। মৌলভীবাজার পৌরসভার যে উন্নয়ন করতে পারবো তারে ভোট দিব আমরা। দরগা মহল্লা এলাকায় গণসংযোগ করছি এবং প্রতিদিন এইভাবেই রাত 12টা-1টা পর্যন্ত আমরা গণসংযোগ চালিয়ে যাচ্ছি। পৌর নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ নেত্রকোনা পৌরসভায়। একদিকে প্রার্থীরা চালাচ্ছেন প্রচারণা, অন্যদিকে চায়ের দোকান থেকে শুরু করে সবখানে চলছে প্রার্থী নির্বাচনে ভোটারদের আলোচনা। নেত্রকোনা পৌরসভা উন্নয়ন করবে, যে রাস্তাঘাট ড্রেন আবর্জনা দূর করতে পারবে তাকে আমরা ভোট দিব। এদিকে নির্বাচিত হলে নেত্রকোনাকে একটি আধুনিক ও মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি প্রার্থীদের। ওয়াহিদা স্বপ্না, সময় সংবাদ। আচরণবিধির কোনো তোয়াক্কাই করছেন না নরসিংদী পৌরসভার মেয়র প্রার্থীরা। দলীয় প্রতীক নিয়ে যে যার মতো চালাচ্ছেন প্রচারণা। এমনকি স্বতন্ত্র প্রার্থীরা অপছন্দের প্রতীক নিয়ে নেমে পড়েছেন মাঠে। আর রিটার্নিং অফিসারের সেই গতানুগতিক কথা নেওয়া হচ্ছে ব্যবস্থা। রাশেদ লিমনের রিপোর্ট। প্রতীক বরাদ্দের দিন 14 ডিসেম্বর, অথচ 3 দিন আগেই স্বতন্ত্র মেয়র প্রার্থী প্রতীক নিয়ে নেমেছেন প্রচারণায়। একটু কৌতূহল নিয়ে জানতে চাইলে সরল জবাব। মোটামুটি এটা আমি নিশ্চিত যে আমি মোবাইল প্রতীকটা 14 তারিখে আনুষ্ঠানিকভাবে বরাদ্দ পাবো। যেহেতু দলীয় প্রতীক অন্যান্য প্রার্থীরা নৌকা দানের শেষে মিছিল করে, রাস্তায় নামলে আমি নেমে আসলে আমার উৎসাহী কর্মীরা অনেক সময় পিছন দিয়ে বা আশেপাশে মোবাইল প্রতীকটা করে তারা স্লোগান দেয়। পিছিয়ে নেই দলীয় প্রার্থীরাও। স্লোগান আর জনসংযোগের প্রধান হাতিয়ার প্রতীক। এমনকি তৈরি করা হয়েছে তোরণও। নির্বাচন আসলে একটা উৎসব মুখর পরিবেশ আমাদের দেশে তৈরি হয়, সেদিক থেকে জনগণ তাদের ইচ্ছা মতো অনেক কিছু বলে থাকে। আমরা তো একটা দল থেকে মনোনয়ন নিয়েছি, দলের মার্কা দানেশী, সেজন্য হয়তো বা জনগণের স্লোগানটা দিতেছে। আর আমরা কোনো আচরণবিধি ভঙ্গ হবে এমন কোনো কাজ আমরা করব। আর রিটার্নিং অফিসারের মুখে সেই আশ্বাসের বাণী। এটা কিন্তু প্রার্থীদেরকে জানিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও দু একজন প্রার্থী এই কাজটি করেছেন। তো আমাদের কাছে অভিযোগ পাওয়া মাত্রই কিন্তু আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠিয়েছি এবং প্রাথমিকভাবে আমরা সব প্রার্থীকে সতর্ক করছি এবং এরপর থেকে আমরা জরিমানা শুরু করব। এ পৌরসভায় 6 জন মেয়র প্রার্থী, 44 জন সাধারণ কাউন্সিলর ও 13 জন লড়ছেন সংরক্ষিত নারী কাউন্সিলর পদে। রাশেদ লিমন, সময় সংবাদ, নরসিংদী। রাজনৈতিক উদ্দেশ্যে পৌর এলাকাগুলোতে বিএনপি নেতাকর্মীদের ধরপাকড় করা হচ্ছে বলে অভিযোগ তুলে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পৌর নির্বাচনে ভরাডুবি ঠেকাতে সরকার দমন নীতি গ্রহণ করেছে। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বিএনপিপন্থী প্রকৌশলীদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অ্যাব আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। যে কোনো মূল্যে নির্বাচনে জয় লাভ করে সরকার নিজেদের জনপ্রিয় বলে দাবি করার জন্যই দলীয় প্রতীকে নির্বাচনের আয়োজন করেছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। সারা বাংলাদেশে দেখবেন যে আবার কারাগারগুলো পূর্ণ হয়ে যাচ্ছে, অর্থাৎ তারা খুব ভালো করে জানে যে বিএনপিকে, বিরোধী দলকে যদি দমন না করা যায়, তাদেরকে যদি এইভাবে গ্রেপ্তার করে আটকে রাখা না যায়, ত্রাস দেখিয়ে আটকে রাখা না যায়, তাহলে এই নির্বাচনেও তাদের ভরাডুবি ঘটতে পারে। সেই জন্যই তারা আজকে
এই ধরনের একটা দমনমূলক একটা ব্যবস্থা নিয়েছে। যে নির্বাচন একটা তামাশার মতো অবস্থা দাঁড়িয়েছে। এই দলীয় প্রতীকে নির্বাচন করেই প্রমাণ করা হবে যে বর্তমান শাসক গোষ্ঠী হচ্ছে জনগণের সবচেয়ে প্রিয় রাজনৈতিক দল। আমরা এই নীল নকশা বুঝি। সন্ধ্যার সময় আরও থাকছে। রাজধানীর বর্জ্য অপসারণে অব্যবস্থাপনার জন্য সিটি কর্পোরেশনকেই দুষছেন পরিবেশবিদরা। 31শে মার্চের মধ্যে অবস্থার পরিবর্তন আশ্বাস কর্তৃপক্ষের। বিভিন্ন দুর্যোগের মাঝেও প্রতিবন্ধীদের সুযোগ সুবিধা দিয়ে সমাজে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে বিশ্বের মধ্যে বাংলাদেশ অন্যতম বলে মন্তব্য করেছেন অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সাইমা হোসেন। সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে প্রতিবন্ধিতা ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। দেশের অন্যান্য দুর্যোগ মোকাবেলা করতে গিয়ে যাতে প্রতিবন্ধীরা অবহেলিত না হন সেদিকেও সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থায় প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা সাইমা হোসেন। এদিকে একই অনুষ্ঠানে যে কোনো দুর্যোগের সময় উদ্ধার অভিযানে প্রতিবন্ধীদের অগ্রাধিকার দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী। 3 দিনব্যাপী এই সম্মেলনে দেশি বিদেশি 400 প্রতিবন্ধী অংশ নিচ্ছেন। দিনাজপুরে কান্তজিউ মন্দিরের রাসমেলা এবং ইস্কন মন্দিরের কীর্তনে হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন। সকালে দিনাজপুর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন ও সমন্বয় পরিষদের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বক্তারা এই ধরনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। গত বৃহস্পতিবার রাত 8টার দিকে দিনাজপুরের কাহারোলে ইস্কন মন্দিরে কীর্তন অনুষ্ঠানে অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। এতে মিঠুন চন্দ্র রায় ও রণজিৎ রায় নামে 2 জন গুলিবিদ্ধ হন। এর আগে 4 ডিসেম্বর কান্তজিউ মন্দিরের রাসমেলায় একইভাবে হামলা চালিয়েছিল দুর্বৃত্তরা। এদিকে দিনাজপুরে ইতালীয় ধর্মযাজককে হত্যা চেষ্টা, কান্তজিউ মন্দিরের রাসমেলায় ককটেল বিস্ফোরণ এবং সবশেষ ইস্কন মন্দিরে দুর্বৃত্তদের হামলার ঘটনা একই সূত্রে গাঁথা বলে মন্তব্য করেছেন রংপুর বিভাগের ডিআইজি হুমায়ুন কবির। দুপুরে দিনাজপুর কোতোয়ালি থানায় সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। যে ইতালীয় ধর্মযাজক যিনি, ওনাকে গুলি করে হত্যার চেষ্টা, তারপর কান্তজিউ মন্দিরের রাসমেলায় যে ককটেল বিস্ফোরণ, তারপর আপনার গত 2 দিন আগে যে ইস্কন মন্দিরে যে গুলি করে আহত করা মানুষকে, এগুলো প্রত্যেকটি ঘটনা একই সূত্রে গাঁথা। এবং এই ঘটনা সবগুলোই আপনার পরিকল্পিতভাবে একই গোষ্ঠী এবং তাদের ইন্ধনদাতাদের ইন্ধনে সেইগুলো ঘটাচ্ছে। জনশক্তি রফতানিতে প্রায় 1 কোটির মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে বাংলাদেশ। স্বাধীনতার 44 বছরে অভিবাসী বিষয়ক আলাদা মন্ত্রণালয়, রিক্রুটিং এজেন্সিগুলোর জন্য নীতিমালা, $1,500 বিলিয়ন রেমিটেন্স সহ এ খাতের সফলতা অনেক। তবে সমুদ্রপথে অবৈধভাবে বিদেশগামীদের বিপন্ন জীবন কিছুটা হলো ম্লান করে দিয়েছে এসব অর্জন। এ অবস্থায় এ খাতের অনিয়ম দূর করে জবাবদিহি নিশ্চিত করতে পারলেই আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব বলে মনে করেন বিশ্লেষকরা। সাজিদ রাজুর রিপোর্ট। একটু সুখের আশায় সমৃদ্ধির খোঁজে ঘর ছেড়ে বিদেশে পাড়ি জমান বাংলাদেশিরা। এদেরই শ্রমে ঘামে পাঠানো রেমিটেন্সের পরিমাণ বর্তমানে প্রায় $1,500 বিলিয়ন। 2 দশক আগেও যা ছিল $1,000 মিলিয়ন নিচে। স্বাধীনতার পর আরব বিশ্বে নির্মাণ শ্রমিক পাঠানোর মধ্য দিয়ে জনশক্তি রপ্তানির বিকাশ ঘটে বাংলাদেশে। 3,000 থেকে শুরু হয়ে সময়ের ব্যবধানে সে সংখ্যা এখন 90 লাখ ছাড়িয়েছে। মধ্যপ্রাচ্যের গণ্ডি পেরিয়ে বাংলাদেশের শ্রমিক যাচ্ছে দেশ মহাদেশে। এ খাতের বিকাশে হয়েছে আলাদা মন্ত্রণালয়, প্রতিষ্ঠা হয়েছে আলাদা ব্যাংক। তবে দক্ষ শ্রমিক পাঠানোর প্রতিযোগিতায় অন্য দেশগুলোর তুলনায় পিছিয়ে আছে বাংলাদেশ। বিশেষজ্ঞরা বলছেন, দক্ষ জনশক্তি রপ্তানি নিশ্চিত করতে না পারলে বাজার হারাবে বাংলাদেশ। জনশক্তি রপ্তানিতে খরচ কমানো ও সুশাসন নিশ্চিত করাও চ্যালেঞ্জ বলে মনে করেন তারা। বাইরের দেশে এমপ্লয়াররা যখন আসে, তখন আমরা যখন নেগোসিয়েশন টেবিলে যখন বসি, তখন আমরা ওই আনস্কিল ভাবে প্রেজেন্ট করার কারণে কেন প্রথম নেগোসিয়েশন আমরা হারিয়ে ফেলি। বেতন, সুযোগ সুবিধা এগুলো আন্ডারমাইন হয়ে যাবে তখনই যদি আপনি আনস্কিল হিসাবে পরিচয় দেন। গুড গভর্নেন্স প্রতিষ্ঠা করা সেটা একটা বড় চ্যালেঞ্জ। বিদেশে দক্ষ জনশক্তির বড় চাহিদা, আমাদের অতিরিক্ত জনশক্তি রয়ে গেছে, কিন্তু সেটাকে আমরা
ঠিক ভ্যালু অ্যাড করে পাঠানো সেটা খুব দরকার। প্রবাসী কল্যাণমন্ত্রী বলছেন, শ্রমিকদের দক্ষতা নিশ্চিত করার বিষয়টিতেই দেয়া হচ্ছে সর্বোচ্চ গুরুত্ব। প্রতি উপজেলাতে একটা ট্রেনিং সেন্টার হবে এবং ওই ট্রেনিং সেন্টারের মাধ্যমে আমরা দক্ষ জনশক্তি, রপ্তানি শুধু নয়, দেশের জন্য আমরা দক্ষ জনশক্তি গড়ে তুলব। মধ্যপ্রাচ্যে আরও লোক পাঠানো, অস্ট্রেলিয়াকে ওপেন করা, থাইল্যান্ডকে ওপেন করা, নতুন নতুন বাজার সৃষ্টি করে। শ্রমবাজারের বহুমুখিতা ও নারী শ্রমিকদের নিরাপত্তায় নেয়া সরকারের নানা পদক্ষেপের সুফল দেশ খুব শিগগিরই পাবে বলেও জানান মন্ত্রী। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। বিপিএল এর প্রথম কোয়ালিফায়ারে রংপুরকে ৭২ রানে হারিয়ে ফাইনালে কুমিল্লা। এলিমিনেটর ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে টস হেরে ব্যাট করছে বরিশাল বুলস। যেখানে ভেজাল পাওয়া যাবে সেখানে অভিযান চালিয়ে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র সাইদ খোকন। দুপুরে রাজধানীর পুরান ঢাকা ও ধানমন্ডিতে বিভিন্ন রেস্টুরেন্ট ও সুপার শপে মেয়রের নেতৃত্বে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় পচা ও বাসি খাবার রাখার দায়ে আগোড়া, মিনাবাজার ও নান্দুজ সহ বিভিন্ন সুপার শপ ও রেস্টুরেন্টকে ১১ লাখ টাকা জরিমানা করা হয়। ব্র্যান্ড আগোড়া গ্রাহকদের আস্থার শীর্ষে থাকলেও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাদের স্টোরে পাওয়া যায় পচা মাছ ও বাসি মাংস। দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায় রাজধানীর নামকরা বিভিন্ন রেস্টুরেন্ট ও সুপার শপে। ধানমন্ডির ২৭ নম্বরে অবস্থিত নান্দুসে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ বিভিন্ন খাদ্যদ্রব্য রাখায় ২ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া বারবিকিউ ২ ও মিনাবাজারকেও ২ লাখ টাকা করে জরিমানা করা হয়। একদিনের আগে যে ডেট এক্সপায়ার হয়েছিল, আমি জাস্ট এটা স্টোর থেকে বের করে দিয়েছিলাম। যেটা ছিল এটা আমার আগেই হয়তো রাখা উচিত ছিল, বাট হয়তো ওনারা এসে পেয়েছে যেটা কিনা আমার স্টোরের বাইরে পাইনি, স্টোরের মধ্যে পেয়েছে। জনস্বাস্থ্যের কথা বিবেচনা নিয়ে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানান প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন মার্কেট থেকে আমরা স্যাম্পল কালেক্ট করব, করে এটি আমাদের যে ল্যাবরেটরি আছে, পাবলিকের ল্যাবরেটরি, সেখানে আমরা পাঠাবো। সেখান থেকে যদি ভেজাল পাওয়া যায় তাহলে আমরা মামলা দায়ের করব। এদিকে ২০১৩ সালের নিরাপদ খাদ্য আইন অনুযায়ী যেখানে ভেজাল পাওয়া যাবে সেখানেই অভিযান চালিয়ে দোষীদের বিরুদ্ধে জরিমানা ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। নিরাপদ খাদ্য আইন ২০১৩ আওতায় আমরা অভিযান পরিচালনা শুরু করেছি। এই অভিযান চলবে। এখন থেকে খাদ্যে ভেজাল যেখানেই পাওয়া যাবে সর্বোচ্চ জরিমানা এবং জেলের ব্যবস্থা করা হবে, জেল দেওয়া হবে। এর আগে পুরান ঢাকার আল ইসলাম রেস্টুরেন্টে আল কালামস কিচেন ও ক্যাফে ইউসুফকে মোট ২ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে লাইসেন্স ছাড়া হাসপাতাল ও ডায়াগনস্টিক পরিচালনা ও ল্যাব পরীক্ষা ছাড়াই রিপোর্ট দেওয়ার দায়ে ৩টি হাসপাতালকে ১১.৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সরকারি তিতুমির কলেজ ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন। দুপুরে রাজধানীর তিতুমির কলেজের তথ্য কেন্দ্রের সামনে এই সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, বেলা ১২টার দিকে তথ্য কেন্দ্রের সামনে কলেজ ছাত্রলীগের গোপালগঞ্জ গ্রুপ ও ব্রাহ্মণবাড়িয়া গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে ২ গ্রুপের সংঘর্ষে অন্তত ৭ জন আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। রাজধানীর প্রধান সড়ক থেকে শুরু করে অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গৃহস্থালী বর্জ্য, ছড়াচ্ছে রোগ জীবাণু, দূষিত হচ্ছে পরিবেশ। বর্জ্য অপসারণে সিটি কর্পোরেশনের একক ক্ষমতা থাকা সত্ত্বেও শুধুমাত্র সদিচ্ছা আর নগরীর প্রতি দায়িত্ববোধের অভাবেই শৃঙ্খলায় আনা যাচ্ছে না বর্জ্য ব্যবস্থাপনা, এমন মত পরিবেশবিদদের। আর বিষয়টি স্বীকার করে সিটি কর্পোরেশন বলছে, আগামী ৩১শে মার্চের পর রাজধানীর সড়কগুলোতে দেখা যাবে না আবর্জনার স্তূপ। সাইদুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন জুনায়েদ আল হাবিব। রাজধানীর প্রগতি সরণির প্রধান সড়কের একটি চিত্র এটি। ঘড়ির কাঁটায় সকাল গড়িয়ে দুপুর ৩টা। অনেকটা রাস্তা বন্ধ করেই এখানে চলছে বর্জ্য অপসারণের কাজ। সড়কে লেগে আছে যানজট। যদিও বিশ্বের অন্যান্য দেশে ভোরের আলো ফোটার পর এরকম দৃশ্যের দেখা মেলা খুবই দুষ্কর। আর নানা কারণে দীর্ঘদিন ধরে নগর পরিকল্পনাবিদরাও বলে আসছেন, দিনে নয় বর্জ্য অপসারণ করা উচিত রাতে। তবে কে শুনছে কার কথা? ফলে দিন শেষে রাত হয় কিন্তু শেষ হয় না রাজধানীর আবর্জনার স্তূপ। তাই অনেকটা ক্ষোভ নিয়েই সাধারণ মানুষ বলছে, বছরের পর বছর যাচ্ছে, অপরিবর্তিতই থেকে যাচ্ছে রাজধানীর চিত্র। আগের মতোই আছে,
সিটি কর্পোরেশন যে রাস্তাঘাটে ময়লা, এটা আপনার বিভিন্ন জায়গায় আমাদের চোখে পড়ে, আপনাদের চোখে পড়ে। দুর্গন্ধগুলো নাকে যাচ্ছে, বিভিন্ন ধরনের রোগ ছড়ায় যাচ্ছে। ঢাকা শহরে মানে মানুষ বাস করার উপযোগ্য নয় এখন। পরিবেশবিদরা বলছেন রাজধানীতে বর্তমান যে বায়ু দূষণের মাত্রা তার অধিকাংশের উৎপত্তি স্থল এই পচা দুর্গন্ধযুক্ত আবর্জনার স্তূপ। আমাদের সবচেয়ে ব্যস্ততম সময়, তখন কিন্তু তারা এই আবর্জনাগুলি বর্জ্যগুলি ক্যারি করে, অপসারণে কাজ করে। কিন্তু সেই জায়গায় যদি রাত্রে সংগ্রহ করা, আমরা বাসাবাড়ি থেকে আমাদের বর্জ্য রাত 10টার মধ্যে হয়তো দিয়ে দিব, নিয়ে যাবে ভোর 6টার মধ্যে তার আমাদের মূল যেখানে ডাম্পিং ইয়ার্ড সেখানে চলে যাবে। সিটি কর্পোরেশন বলছে আগামী 31শে মার্চের পর ঢাকার রাস্তায় আর দেখা যাবে না আবর্জনার স্তূপ। প্রত্যেকটা ওয়ার্ডে মিনিমাম 2টা করে মিড ট্রান্সফার স্টেশন থাকবে। অত্যাধুনিক পদ্ধতিতে বানানো হবে, কোনো রকম গন্ধ বেরোবে না এবং মানুষের চোখের অন্তরালে এই কাজটা হবে। বিশ্বব্যাংকের এক সমীক্ষায় দেখা যায় প্রতিদিন ঢাকা শহরে প্রায় 7,000 টন বর্জ্য উৎপাদিত হয়, যার 60 থেকে 70 ভাগ অপসারণ করা হলেও বাকিটা ছড়িয়ে ছিটিয়ে থেকে যায় শহরের অলিতে গলিতে। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। এবছর দেশে বড় ধরনের শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দুপুরে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ শাহ আলম জানান, ডিসেম্বরের শেষে দেশের বিভিন্ন এলাকায় ঘন কুয়াশা পড়তে পারে। ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে যেটা হবে সেটা মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ পর্যন্ত আসতে পারে। সেটা 8 ডিগ্রি নিচে টেম্পারেচার নামার কোনো সম্ভাবনা নেই। এবারের হচ্ছে যে বাতাস স্ট্রং হয় না, ঊর্ধ্বাকাশে বায়ু প্রবাহ হয়, সেটা শক্তিশালী বায়ু থাকে। এটা মনে করেন 200 কিলোমিটার বেগে 30,000 ফিট উপর দিয়ে বাতাস যাচ্ছে, সেই বাতাসের প্রভাব আস্তে আস্তে নিচের দিকে যতটা নেমে আসে, তার সাথে শীতের বাতাসটা আসে নর্থ ওয়েস্ট থেকে, কিন্তু এবছর সেটা নেই। অবশেষে জলবায়ু ইস্যুতে একটি চুক্তির খসড়া চূড়ান্ত করা হয়েছে। প্যারিস জলবায়ু সম্মেলনের বর্ধিত দিনে টানা 16 ঘন্টা কর্মকর্তা ও বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনার পর খসড়াটি চূড়ান্ত হয়। চুক্তির শর্তগুলো নিয়ে বিস্তারিত কিছু বলা না হলেও খসড়াটি অনুমোদনের জন্য ইতোমধ্যে মন্ত্রী পর্যায়ের বৈঠকে উপস্থাপন করা হয়েছে। এছাড়াও প্রকাশ করা হয়েছে চুক্তিটির খসড়া। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বৈশ্বিক উষ্ণতা 2 ডিগ্রি সেলসিয়াস থেকে 1.5 ডিগ্রিতে কমিয়ে আনাই হবে খসড়া চুক্তির প্রধান উদ্দেশ্য। সমঝোতায় পৌঁছাতে প্যারিস জলবায়ু সম্মেলনের মেয়াদও একদিন বাড়ানো হয়, আর এতে ফলও মেলে। জাতিসংঘের কনফারেন্স অব পার্টিস খ্যাত COP21-এর পর্দা নামার আগেই জলবায়ু রক্ষায় গৃহীত চুক্তির খসড়া চূড়ান্ত করতে সমর্থ হন বিভিন্ন দেশের কর্মকর্তা ও বিশেষজ্ঞ পর্যায়ের প্রতিনিধিরা। খসড়াটি জাতিসংঘের 6টি দাপ্তরিক ভাষায় অনুবাদের পর শনিবার মন্ত্রী পর্যায়ের বৈঠকে উপস্থাপন করা হয়। সেখানে নির্ধারিত হবে চুক্তির খসড়াটি চূড়ান্ত অনুমোদন পাবে কিনা। একটি সার্থক চুক্তির আশায় গেল মাসের 30শে নভেম্বর প্রায় 200 দেশের অংশগ্রহণে শুরু হয় জলবায়ু সম্মেলন। টানা 2 সপ্তাহের আলোচনা পর্যালোচনার পর চুক্তি সইয়ের উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়। সম্মেলনের সভাপতি লরা ফেবিউস সাংবাদিকদের বলেন যে সুযোগ সামনে এসেছে তা সবার গ্রহণ করা উচিত। তিনি আরো বলেন, চুক্তি কার্যকর হলে প্রতি 5 বছরে তা পর্যালোচনা করা হবে। জলবায়ু রক্ষায় একটি উচ্চাকাঙ্ক্ষী ও ঐতিহাসিক চুক্তিতে পৌঁছাতে এর চেয়ে উপযুক্ত পরিস্থিতি আর কখনো সৃষ্টি হয়নি। সর্বশেষ সিদ্ধান্তটি নির্ভর করছে মন্ত্রীদের পছন্দের উপর। সমঝোতার পথে প্রধান অন্তরা হিসেবে দাঁড়িয়েছিল চীন। শুক্রবার তারা নিজেদের নমনীয় হওয়ার কথা জানায়। সম্মেলনে যোগ দেওয়া মার্কিন প্রতিনিধি দলের প্রধানের সঙ্গে এক বৈঠকের পর একথা জানান চীনের প্রতিনিধি দলের প্রধান শি জেনহুয়া। এদিকে চলতি শতাব্দীর শেষ নাগাদ বৈশ্বিক উষ্ণতা 2 ডিগ্রি সেলসিয়াস নয়, বরং তা 1.5 ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে আনার দাবি অব্যাহত রেখেছে ফরাসি পরিবেশবাদীরা। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। বিপিএল এর খবর। প্রথম দল হিসেবে বিপিএল এর তৃতীয় আসরের ফাইনালে উঠেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রথম কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সকে 72 রানে হারিয়েছে তারা। মিরপুরের টসের ইমরুল কায়েসের 67 রানের সুবাদে 7 উইকেটে 163 রানের বড় সংগ্রহ পায় কুমিল্লা। জবাবে আশার জায়দি ও আবু হায়দারের বোলিং তোপে মাত্র 91 রানে গুটিয়ে যায় রংপুর রাইডার্স। এই ম্যাচ হারলেও দ্বিতীয় কোয়ালিফায়ারের মাধ্যমে ফাইনালে ওঠার সম্ভাবনা রয়েছে রাইডার্সের সামনে। মিরপুরের টস হেরে বেশ সাবধানী ছিলেন কুমিল্লার 2 উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস ও লিটন দাস। তবে সময়ের সঙ্গে খোলস ছেড়ে কুমিল্লার হয়ে সর্বোচ্চ উদ্বোধনী রানের জুটি গড়ে দলীয় 79 ও ব্যক্তিগত 28 রানে ফেরেন লিটন দাস। অন্য প্রান্তে 50 তুলে ইমরুল কায়েস ফেরেন ব্যক্তিগত 67 রানে। দ্রুতই সতীর্থদের অনুসরণ করেন আন্দ্রে রাসেল ও আহমেদ শেহজাদ।
শেষের দিকে আশার জাইদির 15 বলে 40 রানের ঝোড়ো ইনিংসের সুবাদে 163 রানের সংগ্রহ পায় ভিক্টোরিয়ান্স। জবাবে দলীয় মাত্র 36 রানে 2 উদ্বোধনী ব্যাটসম্যান সৌম্য সরকার ও সিমন্সকে হারায় রাইডার্স। এরপর জাইদি ও আবু হায়দার রনির বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে রংপুর। শেষের দিকে পেরেরা কিছুটা প্রতিরোধ গড়লেও তা রংপুরের বড় হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। জাইদি ও আবু হায়দার রনি নিয়েছেন 4টি করে উইকেট। এদিকে বিপিএল এর এলিমিনেটর ম্যাচে মিরপুরের ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে টস হেরে ব্যাট করছে বরিশাল বুলস। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ 4 উইকেটে 113 রান। টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য খুব একটা ভালো হয়নি বরিশাল বুলসের। ব্যক্তিগত 4 রানেই সাজঘরের পথ ধরেন ওপেনার রনি তালুকদার। এরপরে শুরু হয় ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইলের ব্যাটিং ঝড়। গেইলের মারমুখী ব্যাটিংয়ের সাথে তাল মেলান সাব্বিরও। দুজনে মিলে গড়েন 70 রানের দুর্দান্ত জুটি। তবে 19 বলে ব্যক্তিগত 31 রানে মুস্তাফিজের অসাধারণ কাটারে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ক্রিস গেইল। এরপর দলীয় 84 রানে নাবিলের শিকারে পরিণত হবার আগে সাব্বির করেন 41 রান। দলীয় 102 রানে মোশাররফের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন মারুফ। এরপর অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের সাথে জুটি বেঁধেছেন বরিশালের আরেক ক্যারিবিয়ান রিক্রুট রায়াদ এমরেদ। Some batsmen were the guards, but he didn't have one. Broadcast partners around the world. To India, Neo Sports. সন্ধ্যার সময়ের এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বহুল প্রত্যাশিত স্বপ্নের পদ্মা সেতুর মূল নির্মাণ কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। বললেন, বিএনপি জামায়াত দেশের উন্নয়ন চায় না বলেই সেতুর কাজ বন্ধ করে দিয়েছিল। পদ্মা সেতুর কাজ শুরু হওয়ায় খুশি দক্ষিণাঞ্চলের 21 জেলার মানুষ। দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটবে বলে আশাবাদ। বরাদ্দের আগেই দলীয় প্রতীক নিয়ে চলছে পৌর নির্বাচনের জনসংযোগ। সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে প্রস্তুত ভোটাররা। রাজধানীর ধানমন্ডি ও পুরান ঢাকায় বেশ কয়েকটি সুপার শপ ও রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। বাসি ও ভেজাল খাবার রাখার দায়ে 11 লাখ টাকা জরিমানা। এবং টানা 16 ঘন্টা আলোচনা শেষে জলবায়ু চুক্তির খসড়ায় সম্মতি। আজই চূড়ান্ত হবে মন্ত্রী পর্যায়ের বৈঠকে। দর্শক, এই ছিল সন্ধ্যা শো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।